আজকে যেটা শুরু হবে যে ধারক ধারকত্ব চ্যাপ্টার যে সেকেন্ড ক্লাস, সেই সেকেন্ড ক্লাসটা। আর আশা করছি ফার্স্টের যে ক্লাস, এই ক্লাসটা তোমরা সবাই দেখেছো। সেখানে আমরা লাস্ট যেটা দেখেছিলাম যে দুটো বস্তু, সেই বস্তুর মধ্যে আধান বন্টন, এবং সেখানে কি ছিল যে দুটো বস্তু, সেই বস্তুর যদি বিভব সমান হয় তাহলে তাদের মধ্যে আধানটা কিভাবে বন্টিত হবে বা ডিস্ট্রিবিউট হবে। আজকে যেটা আমরা দেখব যে দুটো ধারক, এই দুটো বস্তু, সে বস্তুর বিভবটা কি আলাদা। তাহলে দুটো বস্তুর বিভব যদি আলাদা হয় তাহলে তাদের মধ্যে যে চার্জের ডিস্ট্রিবিউশন, সে ডিস্ট্রিবিউশনটা কীরকম হবে সেটা আমরা দেখব। দেখো তাহলে এখানে আমি এটা লিখে রেখেছি যে দুটো আলাদা ধারক বিভবযুক্ত দুটো বস্তুর মধ্যে চার্জের ডিস্ট্রিবিউশনটা কীরকম হবে সেটা দেখো। তাহলে আমরা দুটো বস্তু নিচ্ছি, এখানে এ একটা বস্তু এ আর এ একটা বস্তু বি। ঠিক আছে, তুমি ধরে নাও এ পরিবাহী যেটা বা এ বস্তুটার যে ধারকত্ব সেটা C1, আর বি যেটা তার ধারকত্ব কত C2। ঠিক আছে, এবার আলাদা অবস্থায় আছে, তুমি ধরে নাও তখন তাকে একটা এটাতে যে আধান দেওয়া হলো সেটা Q1, আর বি পরিবাহী যেটা সেটাতে আধান দেওয়া হলো কত Q2। তাহলে একটা Q1 একটা Q2 আধান দেওয়া হলো। তাহলে যখনই দেখো এটাতে Q1 আধান দিয়েছি এবং এর যে ধারকত্ব, সেই ধারকত্ব কত C1, তাহলে এর বিভব V1, সেই V1 ইকুয়াল টু কত হবে দেখো, সেই V1 ইকুয়াল টু দেখো হবে Q1 বাই কত C1। এই পরিবাহীটার বিভব V2, এটা ইকুয়াল টু কী হবে Q2 বাই C2 এটা হবে। তাহলে দেখো এই পরিবাহীর যে আধান, সে আধান Q1, সেই Q1 ইকুয়াল টু কী হবে C1 V1, আর এটার ক্ষেত্রে Q2, এটা ইকুয়াল টু কী হবে C2 V2। ঠিক আছে, তাহলে এইবার আমরা যদি বার করি এই যে দুটো পরিবাহী, সেই দুটো পরিবাহীর মোট আধান কত হবে। তাহলে দেখো টোটাল যে চার্জ, সেই টোটাল চার্জ ইকুয়াল টু কত হবে, এটা দেখো কিউ, সেটা যদি হয় তাহলে কিউ ইকুয়াল টু কত Q1 প্লাস কত Q2, এটা ইকুয়াল টু দেখো কত হবে C1 V1 প্লাস কত C2 V2। তাহলে এটা আমরা কি পেলাম, ওই যে দুটো পরিবাহী, সেই দুটো পরিবাহীর কি মোট আধান। এবার দেখো এই দুটো পরিবাহীকে যদি আমরা একটা তার দিয়ে যুক্ত করি, এবার কি করলাম দুটো পরিবাহী, সেই দুটো পরিবাহীকে একটা আমরা তার দিয়ে যুক্ত করলাম, এটা এ এটা বি, একটা কি পরিবাহী তার, সে পরিবাহী যদি তার দিয়ে যুক্ত করি তাহলে তখন কি ঘটনা ঘটবে দেখো, একটা বস্তু থেকে অন্য একটা বস্তুতে কি আধান যাবে। কোন বস্তু থেকে কোন বস্তুতে আধান যাবে, যে বস্তুটার বিভব বেশি সেখান থেকে, যে বস্তুটার বিভব সেখান থেকে কম বস্তুর বিভবে কি আধান যাবে। তাহলে দেখো এইটার বিভব আমরা কত পেয়েছিলাম, এটার বিভব আমরা ধরে নিয়েছি কত, এটা হচ্ছে V1, আর ওইটার বিভব কত V2। তাহলে এইবার তুমি এখানে ধরে নাও কি V1 গ্রেটার দ্যান V2। তাহলে V1 গ্রেটার দ্যান যদি V2 হয় তাহলে দেখো এ পরিবাহী থেকে আধান কী হবে বি পরিবাহীতে যাবে, তাই তো, দিয়ে কতক্ষণ পর্যন্ত যাবে, যতক্ষণ পর্যন্ত না ওদের বিভবটা কী হবে সমান হবে, ইকুয়াল হবে। আর তুমি ধরে নাও এদের বিভব একটা সময় কী হয়ে গেল, দুটোর ভি হয়ে গেল। তাহলে যখনই দুটোর বিভব সমান হবে তখন তাদের মধ্যে কি আর কোনো রকম চার্জের ডিস্ট্রিবিউশন হবে না। তাহলে দেখো এর বিভব কি বেশি, তাহলে এ পরিবাহী থেকে আধান কি কিছুটা বি পরিবাহীতে চলে যাবে। তুমি ধরে নাও এবার এ পরিবাহীতে যে আধানটা চলে গেল কিছু, তারপরে এখন এ পরিবাহীতে যে আধানটা আছে সেটা কত Q1, আর চলে গিয়ে বি পরিবাহীতে যে আধানটা হলো সেটা কত Q2। ঠিক আছে, তাহলে দেখো আমরা এটা বলতে পারি, বা আমরা প্রথম চ্যাপ্টারে দেখেছি স্থিরতড়িতের প্রাথমিক ঘটনাবলী, যে আধানে যখন আদান প্রদান হবে কোনো দুটো পরিবাহী, সেই দুটো পরিবাহীর মোট আধান, সেই মোট আধান সবসময় কী হবে সেম থাকবে, অর্থাৎ আধানটা এখানে কি সংরক্ষিত থাকবে। অর্থাৎ দেখো সংযোগ করার আগে তাদের মোট আধান আর সংযোগ করার পরে যে মোট আধান, সেই মোট আধান কী হবে অবশ্যই সমান হবে। তাহলে দেখো এখানে যে এখন এর বিভব কত ভি, তাহলে এর আধান যদি আমরা বার করি, সেই এর এখন আধান কত হবে দেখো আধান C1 ভি, আর এটার কত হবে, এটার দেখো হবে কি C2 ভি। তাহলে আগের আধান কত ছিল কিউ, এখন আধান কত থাকবে কিউ থাকবে। তাহলে এর প্রথমে আধান যেটা কিউ, সেই কিউ ইকুয়াল টু কত হয়েছে C1 প্লাস C1 V1 প্লাস কত C2 V2।
আর যখন সংযোগ করেছি তারপরে দুটোর বিভব যখন সমান হয়ে গেছে তখন এর আধান কত C1V, এর কত C2V। তাহলে এই মোট আধান আর এই মোট আধানটা পরস্পর কি হবে, সমান হবে। অর্থাৎ পরে যে মোট আধান সেটা দেখো আসবে কত C1V প্লাস কি হবে C2V। তাহলে দেখো এইটার এইটা পরস্পর সমান হবে। তাহলে এখান থেকে আমরা এটা লিখতে পারি C1V1 প্লাস C2V2, এটা ইকুয়াল টু কি হবে দেখো C1V প্লাস কত C2V। কেন, কারণ যেহেতু আগে যে আধান ছিল এখন যে আধান সে আধানটা কি হবে, সমান হবে। কেন, কারণ আধান যেহেতু ধ্বংস হবে না। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো C1V1 প্লাস কত C2V2, এটা সমান ভিটা যদি কমন নিয়ে নিই তাহলে কি পড়ে থাকবে C1 প্লাস C2, এটা হলো। তাহলে এখান থেকে দেখো এদের যে কমন বিভব বা সাধারণ বিভব এটা কত হচ্ছে C1V1 প্লাস C2V2 বাই কত C1 প্লাস C2। তাহলে এই যে ইকুয়েশন, এই ইকুয়েশনটা কিভাবে আসছে তোমরা একটু ভালো করে দেখবে এবং এই ইকুয়েশনটা ভালো করে মুখস্থ করবে, কারণ এই ইকুয়েশনটা তোমাদের শুধুমাত্র প্রমাণ করে। তাহলে চার্জ ডিস্ট্রিবিউশনের এখনো অনেক কিছু বাকি আছে। শুধু এইটুকু অনেক সময় পরীক্ষায় দেয় যে দুটো আলাদা বিভবযুক্ত পরিবাহীকে যখন একটা কন্ডাক্টিং ওয়্যার সে ওয়্যার দিয়ে যুক্ত করা হবে তাহলে তাদের সাধারণ যে বিভব সেই সাধারণ বিভবের রাশিমালা কত হবে সেটা নির্ণয় করে। তাহলে এদের সাধারণ বিভবের রাশিমালা আমরা কোনটা পেলাম, এটা পেলাম। ঠিক আছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাহলে এটা ভালো করে মনে রাখবে। তাহলে এখানে সাধারণ বিভবের যে রাশিমালা পেলাম সেটা আমরা এখানে লিখছি, এখানে লিখে রাখি, এটা পরে দরকার হবে। তাহলে দেখো V ইকুয়াল টু C1V1 প্লাস কত C2V2 বাই C1 প্লাস C2। ঠিক আছে, এটা হলো। এবার দেখো পরে এই পরিবাহীটার যে আধান ছেড়ে দেওয়ার পরে এখন কত আছে Q1। তাহলে সেই Q1 এর ইকুয়েশন কি হবে, দেখো Q1 ইকুয়াল টু যেটা হবে এটা সমান কত C1V। তাহলে এইটা দেখো C1 ইন্টু এখানে কি হবে C1V1 প্লাস C2V2 বাই কত C1 প্লাস C2, এটা হলো। আর বির যে পরিবাহী সেই বি পরিবাহীর যে আধান সেটা কত ধরেছি আমরা Q2। তাহলে Q2 ইকুয়াল টু কি হবে, এটা দেখো C2V, এটা ইকুয়াল টু তাহলে কি হচ্ছে C2 ইন্টু C1V1 প্লাস C2V2 বাই কত C1 প্লাস C2, এটা হলো। এবারে দেখো এখানে আমরা ধরে নিয়েছিলাম কি যে এ পরিবাহীটার বিভব বেশি আর বি পরিবাহীটার বিভব কি কম। তাহলে এ পরিবাহীটা ওকে কি আধান ছেড়েছে আর বি পরিবাহীটা আধান কি নিয়েছে। এবার দেখো এ পরিবাহী ফার্স্টে আধান কত ছিল Q1 বা C1V1, আর এখন তার আধান কত হয়েছে C1V। তাহলে এ পরিবাহীটা যে পরিমাণ আধান বর্জন করেছে সে আধানটা কত হবে সেটা দেখো হবে আগে যেটা ছিল সেখান থেকে পরে যেটা আছে সেটা বিয়োগ করে দেবো, তাহলে সেইটি পরিমাণ আধান সে কী করবে, বর্জন করবে। তাহলে দেখো এ পরিবাহীটা যে আধান বর্জন করছে সেটা কত হচ্ছে, তাহলে দেখো সেটা যদি তুমি Q1 ড্যাশ ধরে নাও তাহলে Q1 ড্যাশ ইকুয়াল টু কত হবে, তাহলে এখানে Q1 ড্যাশটা কি এ পরিবাহীটা যে আধানটা বর্জন করছে সে আধানটা, তাহলে এটা সমান কি হবে, দেখো প্রথমে ওর আধান ছিল কত Q1 আর এখন কত হয়ে গেছে স্মল Q1। ঠিক আছে, বা এটা লিখতে পারি আমরা C1V1 মাইনাস কত C1V, এটা হবে। তাহলে ভ্যালুটা যদি বসায় দেখো C1V1 মাইনাস C1 আর V এর ভ্যালু এইটা দেখো বসিয়ে দিলে কি হবে C1V1 প্লাস C2V2 বাই কত C1 প্লাস কত C2। দেখো এখানেও C1 একটা আছে, এখানে একটা C1 আছে, ওটা আমরা কমন নিয়ে নিচ্ছি। তাহলে দেখো C1টা যদি কমন নাও দিয়ে লসাগু করো তাহলে এটা দেখো C1 প্লাস C2, তাহলে এটা কি হবে C1V1 প্লাস দেখো C2V1 মাইনাস কত হবে C1V1 মাইনাস C2V2, এটা হবে। তাহলে এখানে দেখো এইটা আর এইটা কি কেটে যাচ্ছে, এবার এখানে দেখো C2 আছে, এখানেও C2 আছে, এটা কমন নিয়ে নাও তাহলে কি হবে C1 C2 আর এখানে দেখো যেটা পড়ে থাকবে V1 মাইনাস V2 বাই নিচে কত C1 প্লাস C2। তাহলে এইটা হচ্ছে কি Q1 ড্যাশ, Q1 ড্যাশ মানে এ পরিবাহীটা যে পরিমাণ কি আধান বর্জন করেছে সেই আধানের পরিমাণটা। তাহলে এটাও ভালো করে মনে রাখবে, এখান থেকে এরকম কোশ্চেনও দিয়ে দিতে পারে
যে দুটো পরিবাহী সেই দুটো পরিবাহীর আধান বলে দিল, বা প্রথম পরিবাহীটার আধান বলে দিল, এবং আধান ছাড়ার পরে এখন কতটা আধান আছে সেটা বলে দিল। যে তোমাকে বলেছে যে এ পরিবাহীটা কতটা পরিমাণে আধান বর্জন করলো তার রাশিমালা নির্ণয় করো। এবার এখান থেকে কি আবার ওই রাশিমালা থেকে তোমাকে ম্যাথামেটিক্যাল প্রবলেম দিয়ে দিতে পারে, ওর জন্য এই যে ইকুয়েশন সেই ইকুয়েশনটা ভালো করে মনে রাখবে, ঠিক আছে। এবার দেখো তাহলে এ পরিবাহীটা কি করেছে, আধান বর্জন করেছে, আর তাহলে বি পরিবাহীটা কি করবে, গ্রহণ করবে। তাহলে বি পরিবাহীটা কতটা আধান গ্রহণ করবে, দেখো এখন যতটা হয়েছে আর আগে যতটা ছিল সেটা কি করব, বিয়োগ করব। যেহেতু এর পরে আধান বেশি হয়েছে আর আগে কি কম ছিল, কেন, কারণ এ অন্য পরিবাহী থেকে আধান নিয়েছে। তাহলে এর এই যে বি পরিবাহী দ্বারা গৃহীত আধানটা, তাহলে এখানে দেখো এই কিউ1 ড্যাশটা কি, কিউ1 ড্যাশ হচ্ছে এ পরিবাহী দ্বারা বর্জিত আধান, এ পরিবাহী দ্বারা বর্জিত আধান, তাই তো, বর্জিত আধান সেটা হচ্ছে কি কিউ1 ড্যাশ, ঠিক আছে। তাহলে এই ইকুয়েশনটা ভালো করে মনে রাখবে। এরপরে আমরা যেটা দেখব যে বি পরিবাহী দ্বারা কি গৃহীত আধান, তাহলে বি পরিবাহী দ্বারা গৃহীত আধান কোনটা হবে, তাহলে দেখো যে বি পরিবাহী দ্বারা গৃহীত আধান, ঠিক আছে। তাহলে এইটা সমান আমরা ধরে নিচ্ছি কত, কিউ2 ড্যাশ। তাহলে এটা কি হবে, তাহলে এর পরে যেটা হয়েছে সেখান থেকে আগে যেটা সেটা বিয়োগ করে দেবো। তাহলে দেখো C2V মাইনাস কত, C2V2 এটা হবে। তাহলে দেখো এটা করলে কি আসছে, C2 ইন্টু ভি এর ভ্যালু কত, C1V1 প্লাস C2V2 বাই কত, C1 প্লাস C2 মাইনাস কত, C2V2। এবার দেখো এখানেও C2 আছে, এখানেও C2 আছে, এটা কমন নিয়ে নাও। তাহলে C2 দিয়ে তুমি লসাগু করো, ঠিক আছে। তাহলে দেখো C1 প্লাস C2, তাহলে এখানে দেখো আছে C1V1 প্লাস C2V2, এটা এ করো, গুণ করো, তাহলে দেখো মাইনাস C1V2 মাইনাস কি হবে, C2V2, এটা হলো। এবার দেখো এইটা আর এইটা কেটে যাবে। এবার এইখানেও C1 আছে, এখানেও C1 আছে, কমন নিয়ে নাও। তাহলে দেখো এটা আসবে C1 C2 বাই C1 প্লাস C2 ইন্টু এটা দেখো আসবে V1 মাইনাস কত, V2, ঠিক আছে। তাহলে এটা কত, Q1 ড্যাশ, Q2 ড্যাশ। এবার দেখো আগে যে আমরা Q1 ড্যাশের ইকুয়েশন দেখেছিলাম সেই Q1 ড্যাশের ইকুয়েশনে দেখো এটাই ছিল, তাই না। অর্থাৎ এ পরিবাহী যতটা আধান কি করেছে, বর্জন করেছে, বি পরিবাহীটা কি ঠিক ততটা পরিমাণে কি আধান গ্রহণ করেছে। অর্থাৎ দেখো এ পরিবাহী দ্বারা বর্জিত আধান বি পরিবাহী দ্বারা গৃহীত যে আধান তার সঙ্গে কি সমান। তাহলে এখান থেকে এটাও প্রমাণ হয়ে গেল যে আধানের যে সংরক্ষণ সূত্র সেই সংরক্ষণ সূত্রটা কি এখানে প্রযোজ্য আছে, বা আধান যদি কোনো দুটো বস্তুর মধ্যে কি ডিস্ট্রিবিউট হয় তাহলে আধানের সংরক্ষণ যে সূত্র সেই সংরক্ষণ সূত্রটা কি সবসময় বজায় থাকবে, অর্থাৎ আধানের কোনো সৃষ্টি হবে না, ধ্বংস হবে না, ঠিক আছে। তাহলে এইটা ভালো করে মনে রাখবে। এবার এরপরে যেটা আমরা দেখব যে এই যে দুটো পরিবাহী আলাদা বিভবযুক্ত তাদের মধ্যে যখন একটা চার্জের ডিস্ট্রিবিউশন হলো সেই ডিস্ট্রিবিউশনের ফলে যে শক্তি সেই শক্তির কোনো ক্ষয় হয়েছে কি না। দেখো শক্তির ক্ষয় হয়েছে কি না সেটা আমরা কিভাবে বুঝবো, দেখো যদি শক্তির ক্ষয় হয় তাহলে প্রথমে যে শক্তিটা ছিল সেখান থেকে পরে যে শক্তিটা আমরা পেয়েছি বা পরের যে শক্তি সেই শক্তিটাকে যদি বিয়োগ করার ফলে একটা পজিটিভ নাম্বার আসে তাহলে বুঝতে হবে যে শক্তির ক্ষয় হয়েছে। আর যদি ধরো এখানে এই শক্তি থেকে পরে শক্তিটা তোমরা যদি বাদ দাও, যদি একটা নেগেটিভ নাম্বার আসে তার মানে বুঝতে হবে কি শক্তি গৃহীত হয়েছে, ঠিক আছে। তাহলে এখানে আমরা দেখব শক্তির কি পরিবর্তন হয়েছে। তাহলে দেখো যখন ওটাকে তার দিয়ে আমরা যুক্ত করিনি, তাহলে তার দিয়ে যুক্ত করার আগে এর ধারকত্ব কত ছিল C1, এর বিভব কত ছিল V1, এর ধারকত্ব C2, এর বিভব V2। তাহলে এই যে দুটো বস্তু সেই দুটো বস্তুর মোট শক্তি কত হবে। দেখো এর আগে আমরা জানি যে যে কোনো একটা ধারক বা যে কোনো একটা বস্তুকে যদি আধান দেওয়া হয় তাহলে তার মধ্যে সঞ্চিত স্থিতিশক্তির অনেকগুলো ফর্মুলা ছিল, তার মধ্যে একটা ফর্মুলা ছিল কি হাফ
সি ভি স্কোয়ার, ঠিক আছে, হাফ সি ভি স্কোয়ারের ফর্মুলা ছিল। তাহলে দেখো এখানে প্রথমে যে শক্তি, সেই শক্তিটা তাহলে এখানে দেখো এটা হেডিংটা যেটা হবে, তাহলে এটা যে আধান বন্টনের ফলে শক্তি ক্ষয়, ঠিক আছে, আধান বন্টনের ফলে শক্তি ক্ষয় বা লস অফ এনার্জি ডিউরিং কি চার্জ ডিস্ট্রিবিউশন, ঠিক আছে। তাহলে এবার দেখো প্রথমে যে শক্তি, তাহলে প্রাথমিক শক্তি কত হবে, প্রাথমিক শক্তি এটা তুমি ধরে নাও কত U1, তাহলে U1 ইকুয়াল টু কি হবে হাফ, দেখো এই বস্তুটার শক্তি কত হাফ C1 V1 স্কোয়ার, আর এই বস্তুটার শক্তি কত ওইটা হবে দেখো হাফ C2 V2 স্কোয়ার। তাহলে এটা হলো কি তার দিয়ে যুক্ত করার আগে তাদের মোট শক্তি। এবার অন্তিম শক্তি বা পরে শক্তি, তাহলে অন্তিম শক্তি কত হবে, তাহলে অন্তিম শক্তি এটা তুমি ধরে নাও কত U2, তাহলে এটা কত হবে দেখো হাফ এর ধারকত্ব C1 আর ওর বিভব কত V স্কোয়ার প্লাস এটা কত হবে হাফ C2 কি হবে V স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি করব, প্রাথমিক থেকে অন্তিম শক্তিটা বাদ দিয়ে দেব। তাহলে এখানে দেখো আমরা যদি ফার্স্টে দেখো শক্তি ক্ষয় হবে কি শক্তি সঞ্চিত হবে সেটা আমরা জানি না, কিন্তু আমরা এটা বার করছি যে U1 মাইনাস U2 এটা কত হচ্ছে সেটা আমরা বার করছি। তাহলে এটা সমান কি হবে দেখো, তাহলে হাফ C1 V1 স্কোয়ার প্লাস হাফ C2 V2 স্কোয়ার মাইনাস কত দেখো হাফ C1 V স্কোয়ার মাইনাস হাফ C2 V স্কোয়ার, এটা হবে, ঠিক আছে। তাহলে এগুলো একটু মুছে দিচ্ছি। এবারে দেখো এখানে ভি এর যে রাশিমালা, সেই ভি এর রাশিমালা আমরা পেয়েছি। তাহলে দেখো হাফ C1 V1 স্কোয়ার প্লাস হাফ C2 V2 স্কোয়ার মাইনাস এখানে দেখো হাফ ভি স্কোয়ারটা তোমার কমন গেল, এখানে কি পড়ে থাকলো C1, এটা কত হয়ে যাবে প্লাস C2, ঠিক আছে। তাহলে এটা সমান দেখো সবার মধ্যে হাফ আছে, হাফটা এখানে লিখে দেবো। তাহলে C1 V1 স্কোয়ার প্লাস C2 V2 স্কোয়ার মাইনাস এখানে দেখো ভি এর যে ভ্যালু, ভি এর ভ্যালু কত ছিল C1 V1 প্লাস C2 V2 বাই কত C1 প্লাস C2 তার কি স্কোয়ার, তাহলে এটা দেখো এটা স্কোয়ার করে দিলাম, এটা স্কোয়ার ইন্টু এখানে কত C1 প্লাস C2, এখানে দেখো একটা কেটে গেল C1 প্লাস C2 দিয়ে, তাহলে হাফ, তাহলে এখানে কি নিচে দেখো একটা এখানে কেটে গেলে একটা C1 প্লাস C2 থাকবে। এবার আমরা এটা কি করে দিচ্ছি লসাগু করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে কোন কি লসাগু হবে C1 প্লাস কত C2, এবার এটা গুণ করো, তাহলে দেখো C1 দিয়ে যদি ফার্স্টে গুণ করি তাহলে দেখো C1 স্কোয়ার V1 স্কোয়ার প্লাস কি হবে C1 C2 V2 স্কোয়ার, এবার C2 দিয়ে গুণ করো তাহলে কি হবে প্লাস দেখো C1 C2 V1 স্কোয়ার প্লাস কি হবে C2 স্কোয়ার V2 স্কোয়ার, আর এটাকে তুমি যদি স্কোয়ারে ভাঙো তাহলে কি হবে ওটাকে স্কোয়ারে ভেঙে দাও, তাহলে A প্লাস B তার হোল স্কোয়ার, ফর্মুলা কি তাহলে A স্কোয়ার প্লাস B স্কোয়ার প্লাস 2AB, ওই ফর্মুলা বসাও। তাহলে দেখো C1 স্কোয়ার V1 স্কোয়ার মাইনাস C2 স্কোয়ার V2 স্কোয়ার মাইনাস 2 C1 C2 V1 V2, দেখো এখানে যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস দিয়ে গুণ করে দিলাম। এবার দেখো এখানে এইটা আর এটা কেটে যাবে, তারপরে দেখো এইটা আর এটা কেটে গেল, ঠিক আছে। তাহলে এখানে কি কি পড়ে থাকলো দেখো হাফ, এখানে পড়ে থাকছে দেখো C1 C2, আর দেখো এখানে যেটা এখানেও C1 C2 আছে, আবার এখানেও C1 C2 আছে, ওটা কমন নিয়ে নাও। তাহলে দেখো এটা কমন নিলে কি পড়ে থাকছে হাফ, এখানে দেখো C1 C2 আর নিচে এটা আছে C1 প্লাস C2, তাহলে এটা কমন নিলে এখানে কি পড়ে থাকবে দেখো এই যে এটা যদি আগে লিখি দেখো V1 স্কোয়ার, এখানে থেকে কি পড়ে থাকছে V2 স্কোয়ার, আর লাস্টে যেটা সেখান থেকে দেখো পড়ে থাকছে 2V1 V2, ঠিক আছে এইটা। এবার দেখো এইটার আবার কি একটা ফর্মুলা আছে, কি ফর্মুলা V1 স্কোয়ার প্লাস V2 স্কোয়ার মাইনাস 2V1 V2,
তাহলে এটা ইকুয়াল টু কি হচ্ছে হাফ C1 C2 বাই C1 প্লাস C2, ওটা যদি তুমি ফর্মুলায় ভাঙো দেখো V1 মাইনাস V2 তার কি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে দেখো এই যে রাশিমালা, এই রাশিমালাটি কি অবশ্যই পজিটিভ হবে। C1 এটা তো পজিটিভ, অবশ্যই এটাও পজিটিভ হবে। কেন পজিটিভ হবে? দেখো এখানে আমরা ধরে নিয়েছি যে এ যে বস্তু, সেই এ বস্তুর বিভবটা কি ছিল, বেশি ছিল, আর বি বস্তুর যে বিভব সেটা কি কম ছিল। তাহলে দেখো V1 V2 তার ভ্যালুটা এমনি পজিটিভ হবে। ঠিক আছে, আবার যদি ধরো V1টা V2 থেকে ছোটও হতো, তাও এর দেখো কি আছে, স্কোয়ার আছে। তাহলে এখান থেকে এই যে রাশিমালা, সেই রাশিমালাটা কি অলওয়েজ পজিটিভ। তাহলে এখানে দেখো আমরা U1 মাইনাস U2 ধরেছিলাম। তাহলে এখানে প্রাথমিক যে এনার্জি, সে প্রাথমিক এনার্জি থেকে যখন অন্তিম এনার্জি, সে অন্তিম এনার্জিটা বাদ দিয়েছি, তখন যে রাশিমালাটা আমরা পেলাম, সেই রাশিমালাটা কি একটা ধনাত্মক একটা নাম্বার, মানে পজিটিভ রাশি আসবে। তাহলে এখানে পজিটিভ রাশি যেহেতু আসছে, তার মানে এখান থেকে বুঝতে হবে যে ওই যে চার্জ ডিস্ট্রিবিউশন হয়েছে, সেই চার্জ ডিস্ট্রিবিউশনের ফলে ওই বস্তু সংস্থার যে শক্তি, সেই শক্তিটা কী হয়েছে, কিছুটা ক্ষয় হয়েছে। অর্থাৎ আগে শক্তি বেশি ছিল, চার্জ ডিস্ট্রিবিউশনের ফলে শক্তি কিছুটা কী হবে, কম হবে। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইকুয়েশান। এখানে এই লাস্টে যে শক্তি ক্ষয়, এই শক্তি ক্ষয়ে যে রাশিমালা, সেই রাশিমালাটা তোমরা খুব ভালো করে দেখবে, রাশিমালাটা মুখস্থ করে রাখবে, এটা পরীক্ষায় দেয়। ঠিক আছে, এরপরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে কি ধারক বা ক্যাপাসিটার। দেখো এতক্ষণ আমরা ওই যে সিটা পড়েছি, সিটা কি ছিল, সিটা ছিল একটা সমানুপাতিক ধ্রুবক, যে ধ্রুবকটাকে আমরা কি হিসেবে দেখেছিলাম, যে ক্যাপাসিট্যান্স। এরপরে আমরা যেটা দেখব কি ক্যাপাসিটার বা ধারক। ঠিক আছে, ক্যাপাসিটার, দেখো ক্যাপাসিটার বা ধারক, সে ধারক হচ্ছে কি এক ধরনের ব্যবস্থা, যে ব্যবস্থাতে কি করা হয়, আধানকে কি সংরক্ষণ করে রাখা হয়, বা কোনো একটা বস্তু, সে বস্তুতে কি আধানটাকে সংরক্ষণ করা হয়। তাহলে কিভাবে ধারক তৈরি করা হয় বা কিভাবে আধান সংরক্ষণ করা হয়, সেটা আমরা ভালো করে দেখব। দেখো এখানে আমরা একটা পাত নিয়েছি, ধরে নাও একটা সমান্তরাল একটা চ্যাপ্টা পাত, সেই পাতে বা এই পাতটার সঙ্গে যদি ধরে নাও আমরা কোনো একটা ব্যাটারি, সেই ব্যাটারির পজিটিভ প্রান্তকে যদি যুক্ত করি, তাহলে তখন কি হবে, এই পজিটিভ প্রান্ত থেকে এই বস্তু, সেই বস্তুতে কি হবে, দেখো পজিটিভ আধান এখানে সঞ্চিত হবে বা জমা হবে। ঠিক আছে, তাহলে দেখো একটা নির্দিষ্ট পরিমাণ এর মধ্যে কি আধান জমা হবে। এইবার তুমি যদি এরকম করো, এই বস্তুর কাছাকাছি এই যে আমরা পাতটা নিয়েছিলাম, তার সঙ্গে সমান্তরালে আর একটা তুমি পাত নাও, এটা কি ধরে নাও একটা নিউট্রাল পাত। তাহলে যখনই তুমি এই নিউট্রাল পাতটাকে নেবে, এই নিউট্রাল পাত মানে তাতেও কি আছে, পজিটিভ এবং নেগেটিভ চার্জ আছে। তাহলে এখানে ইন্ডাকশন বা আবেশের জন্য কি হবে, দেখো এই যে পাত, এই পাতের এই দিকে কি হবে, নেগেটিভ চার্জ ইনডিউসড হবে, আর এই দিকে কি হবে, পজিটিভ চার্জ ইনডিউসড হবে। তাই তো, এবার দেখো এই যে নেগেটিভ চার্জ, সেই নেগেটিভ চার্জ পজিটিভ চার্জকে কি করবে, অ্যাট্রাকশন করবে। তাহলে দেখো এই যে এই পাতটা তুমি ধরে নাও, এটা এ আর এটা বি, তাহলে নেগেটিভ চার্জটা এ যে পাত, সেই এ পাতের যে বিভব বা পোটেনশিয়াল, সেই পোটেনশিয়ালটাকে কি কিছুটা কমিয়ে দেবে। আর পজিটিভ যে চার্জ, সে পজিটিভ চার্জ কী করবে, এ পাতের যে বিভব, সেই বিভবটাকে কিছুটা বাড়িয়ে দেবে। তাই তো, এবার দেখো এখানে যেহেতু নেগেটিভ চার্জটা এর বেশি কাছে আছে, তাহলে এ যতটা পোটেনশিয়াল বৃদ্ধি করবে, তার থেকে মাইনাস চার্জটা কি করবে, এর যে পোটেনশিয়াল, সে পোটেনশিয়ালটা কি বেশি পরিমাণে কমিয়ে দেবে। তাহলে আলটিমেট এ যে পরিবাহী বা এ যে বস্তু, সেই এ বস্তুর বিভবটা কী হবে, কমবে। এবার দেখো এটা আমরা জানি যে সি, সেই সি ইকুয়াল টু কত, কিউ বাই ভি। তাহলে যেহেতু এ পরিবাহীটার বিভবটা কিছুটা কী হলো, কমে গেল, তাহলে এ পরিবাহীটার যে ধারকত্ব, সেই ধারকত্বটা কী হবে, কিছুটা বেড়ে যাবে। এবার দেখো ধারকত্ব বেশি মানে সে বেশি পরিমাণে আধান কি জমা রাখতে পারবে। তাহলে দেখো যখনই এই পরিবাহীটাকে এখানে আমরা নিয়ে আসলাম,
তাহলে এর ধারকত্ব বেশি হয়ে গেল। তাহলে ধারকত্ব বেশি হওয়ার জন্যে এ কী করবে, আরও কিছুটা পরিমাণ পজিটিভ আধান ওই পাতে সংরক্ষণ করবে বা নিয়ে নেবে, তাই তো। এবার দেখো তারপরেও আবার কি হবে, এখানে যে বি যেটা আমরা নিয়েছি সেই বিতে কি আধান আবিষ্ট হয়েছে। এবার দেখো আমরা পড়েছি যে আবিষ্ট আধান কি দুই রকমের, একটা হচ্ছে মুক্ত আধান, একটা বদ্ধ আধান। মুক্ত আধান কোনটাকে বলে, দূরবর্তী যে প্রান্ত সেই প্রান্তটাকে কি, প্রান্তে যে আধানগুলো থাকে সেটাকে বলা হচ্ছে কি মুক্ত আধান, আর ভিতরের দিকে যেটা থাকে বা কাছের দিকে থাকে সেটাকে বলা হয় কি বদ্ধ আধান। দেখো এইখানে এই যে পজিটিভ চার্জ, সেই পজিটিভ চার্জকে বিকর্ষণ করছে, তাহলে এটা দূরে আছে, তাহলে এই চার্জটাকে ফ্রি চার্জ বা মুক্ত আধান। তাহলে এইবার এই পাতটাকে যদি আমরা এই দিকটা ধরো একটা কি মাটির সঙ্গে যুক্ত করে দিই, মানে গ্রাউন্ড করে দিই, তাহলে তখন কি হবে, এই যে পজিটিভ চার্জ সে পজিটিভ চার্জটা কি মাটিতে চলে গেল। তাহলে যখনই পজিটিভ চার্জটা মাটিতে চলে গেল, এই পজিটিভ চার্জটা এর যে বিভবকে কিছুটা বাড়িয়ে দিচ্ছিল সেটা দিতে পারছে না। তাহলে দেখো এ পাতের যে বিভব সেই বিভবটা কি আরও কিছুটা কমবে। তাহলে এ পাতের বিভবটা আরও কিছুটা কমা মানে এর ধারকত্ব কী হবে, আরও বেশি হবে। তাহলে এর ধারকত্ব যখনই আরও বেশি হলো, তাহলে এ কী করবে, আরও কিছু পজিটিভ চার্জ এই ব্যাটারি থেকে নেবে। তাহলে দেখো এখানে এর যে ধারকত্ব সেই ধারকত্বটা কি হলো, কিছুটা বৃদ্ধি পেলো। তাহলে দেখো ধারক হচ্ছে এক ধরনের ব্যবস্থা যার সাহায্যে কোনো একটা পরিবাহী, সেই পরিবাহীর কি ধারকত্ব বৃদ্ধি করা হয় বা কোনো পরিবাহী থেকে আধান সংরক্ষণ করে রাখা হয়। তাহলে দেখো এখানে এই যে বস্তু, এই বস্তুটাতে পরে গিয়ে যাবে শুধুমাত্র নেগেটিভ চার্জ থাকবে কতগুলো, দেখো এই বস্তুতে মনে রাখবে যে কোনো একটা, তাহলে এই যে ধারক, তাহলে এটা একটা কি ব্যবস্থা, এবং এখানে দেখো আমরা কি করেছি, এই একটা পাত আর এই একটা পাতকে কি সমান্তরালভাবে রেখেছি, ওই জন্যে এটাকে বলা হয় কি প্যারালাল প্লেট ক্যাপাসিটার বা সমান্তরাল পাত ধারক। কেন, কারণ দুটো পাতকে এখানে কি সমান্তরালে রেখে আধানকে সংরক্ষণ করা হয়েছে বা আধানকে কি করা হয়েছে, ওর ধারকত্বকে বৃদ্ধি করা হয়েছে বা আধানকে বেশি পরিমাণে সংরক্ষণ করে রাখা হয়েছে। ঠিক আছে, এছাড়া বিভিন্ন রকমের ধারক হয়। এরপরে আছে তোমার গোলক স্ফেরিক্যাল ক্যাপাসিটার বা গোলকীয় ধারক। সেখানে কি করা হয়, দুটো সমকেন্দ্রিক যে গোলক সে গোলককে পাশে রাখা হয়, দিয়ে যে কোনো একটাকে কি গ্রাউন্ড করে দেওয়া হয়। ঠিক আছে, তাহলে দুটো গোলককে যদি এইভাবে রাখা হয় তাহলে তখন সেটাকে বলা হয় কি গোলীয় ধারক। তারপরে দুটো এরকম ধরো চোঙ, সেই চোঙকে যদি এইভাবে রেখে ধারক তৈরি করা হয় তাহলে তখন সেটাকে বলা হয় কি সিলিন্ড্রিক্যাল বা এটা ধারক, চোঙ আকৃতি ধারক বলা হয়। এরকম কি বিভিন্ন রকমের ধারক তৈরি করা হয়। তাহলে এখানে এইচএসের যে সিলেবাস, সেই এইচএসের সিলেবাসে শুধুমাত্র প্যারালাল প্লেট ক্যাপাসিটার যে সেটাই আছে এবং এর যে ক্যালকুলেশন কী হবে সেই ক্যালকুলেশনটাও আছে। ঠিক আছে, এটা আমরা পরে দেখব। তাহলে এখানে দেখো আমরা যেটা দেখলাম যে ধারক, সেই ধারকটা কি, ধারক কাকে বলে, ধারক হচ্ছে এক ধরনের দেখো ব্যবস্থা, যে ব্যবস্থার সাহায্যে কি করা হয়, কোনো একটা পরিবাহী, সেই পরিবাহীর যে আধান সেই আধানটাকে কি মানে কোনো একটা পরিবাহী ধারকত্বকে বৃদ্ধি করা হয়, বা আমরা বলতে পারি কোনো একটা পরিবাহী থেকেই আধানকে সংরক্ষিত করে রাখা হয়। ঠিক আছে, তাহলে এটা ভালো করে দেখবে। আর একটা দেখবে এই যে ধারক, সে ধারকের ধারকত্ব কি কি বিষয়ের উপর ডিপেন্ড করে। যদি আমরা যখন প্যারালাল প্লেট ক্যাপাসিটার, সেই প্যারালাল প্লেট ক্যাপাসিটারে যখন আমরা ক্যালকুলেশন দেখব, ক্যালকুলেশনের সময় পাওয়া যাবে, তাও মনে রাখবে যে কোনো একটা ধারকের যে ধারকত্ব সেটা কি কি বিষয়ের উপর ডিপেন্ড করে। এক নম্বর হচ্ছে যে এরিয়া বা ওর যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলের উপর নির্ভর করবে। অর্থাৎ এই প্লেট যেটা, সে প্লেটটার ক্ষেত্রফল যদি বেশি হয় তাহলে এর যে ক্যাপাসিট্যান্স বা ধারকত্ব, সেই ধারকত্বটা কি বেশি হবে। তারপরে 2 নম্বর আর একটা মনে রাখবে যে ডিস্ট্যান্স। ঠিক আছে, ডিস্ট্যান্সের উপর ডিপেন্ড করে। ডিস্ট্যান্স বলতে কোন ডিস্ট্যান্স, এই যে দুটো আমরা প্লেট নিয়েছি সেই প্লেটের মধ্যবর্তী যে দূরত্ব, সেই দূরত্ব যত কম হবে এর ধারকত্ব কী হবে তত বেশি হবে। ঠিক আছে, আর 3 নম্বর আর একটা যেটার উপর ডিপেন্ড করে, এই যে দুটো মাধ্যম, সেই দুটো যে প্লেট আছে সেই প্লেটের মধ্যবর্তী যে অংশের যে মিডিয়ামটা আছে সেই মিডিয়ামের উপরে কি ডিপেন্ড করে। তাহলে এখানে কি মিডিয়াম, অর্থাৎ দুটো যে প্যারালাল প্লেট আছে সেই প্যারালাল প্লেটের মাঝখানে যদি বায়ুর পরিবর্তে অন্য কোনো একটা পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট কোনো মাধ্যমকে রাখা হয় তাহলে এর যে ক্যাপাসিট্যান্স বা
ধারকত্ব, সেই ধারকত্বটা তখন কী হবে, বেশি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ধারকত্ব এই বিষয়ের উপরে কি নির্ভর করে। এরপরে যেটা তোমরা ভালো করে দেখবে যে পরিবাহী, দেখো এখানে এগুলো অতটা পরীক্ষায় আসে না, তাও তোমরা একটু ভালো করে দেখবে। যেটা আছে ধারকের যে আধান, তাহলে এটা মনে রাখবে। দেখো যে ধারকের আধান বলতে কোন আধানকে বোঝায়, দেখো এখানে এই যে ধারক, সে ধারক হচ্ছে কি ব্যবস্থা। তাহলে দেখো এ এবং বি যে পাত, সে পাত মিলে কি হলো, একটা ধারক তৈরি হলো। ঠিক আছে, তাহলে এই দেখো এখানে যদি যে পরিমাণ আধান থাকবে, এখানে কি আছে, এখানে পজিটিভ আধান থাকবে, আর এটাকে আমরা যখনই মাটির সঙ্গে যুক্ত করে দিয়েছি, তাহলে এই পাতে কি শুধুমাত্র নেগেটিভ আধান থাকবে। তাহলে এইটাতে যদি প্লাস কিউ পরিমাণ আধান থাকে, এটাতে কি থাকবে, এটাতে মাইনাস কিউ পরিমাণ আধান থাকবে। তাহলে যে কোনো একটা ধারক, সে ধারক মানে কি এরকম প্যারালাল প্লেট, মানে দুটো প্যারালাল প্লেট থাকবে। তাহলে এর যদি আমাকে আধান বলতে বলে, তাহলে আধান বলতে যে কোনো একটা প্লেটের আধানকে বোঝায়। ঠিক আছে, তাহলে এই ধারকটার আধান কত হবে, কিউ আধান হবে। ঠিক আছে, তাহলে এই যে ধারক, সেই ধারকটার আধান কত, কিউ। এমনি যদি তুমি একটা ধারক, সেই ধারকের মোট আধান দেখো, তাহলে কত হবে, এখানে প্লাস কিউ আছে, এখানে মাইনাস কিউ আধান আছে, তাহলে মোট আধান কত হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। কিন্তু যে কোনো একটা ধারকের আধান বলতে বোঝায় যে কোনো একটা প্লেটের আধানকে বোঝায়, যে ধারকের আধান। ঠিক আছে, আর আরেকটা হচ্ছে ধারকের বিভব কত হবে, বা ধারকের বিভব বলতে কি বোঝো। দেখো ধারকের বিভব বলতে যে কোনো একটা দুটো প্লেটের মধ্যে যে বিভব, সেই বিভবটাকে বোঝায়। দেখো এখানে সাধারণত এই যে আমরা এটা নিয়েছি পাত, এটা কি এ পাত আর এটা বি পাত। এবার অ্যাকচুয়ালি দেখো এখানে বি পাত যেটা, সেই বি পাতটাকে কী করা হয়েছে, গ্রাউন্ড করা হয়েছে, অর্থাৎ মাটির সঙ্গে যুক্ত করা হয়েছে। তাহলে এর যে বিভব, এর বিভবটা কত হবে, শূন্য হবে, কেন, যেহেতু মাটির সঙ্গে যুক্ত করা হয়েছে। আর এর বিভব তুমি ধরে নাও কত, ভি। তাহলে এই যে ধারক, সেই ধারকের বিভব কত হবে, ভি হবে। অর্থাৎ দুটো পাতের মধ্যবর্তী যে বিভব পার্থক্য, সেই বিভব পার্থক্যটাকে কি একটা ধারকের বিভব ধরা হয়। এবার দেখো যেহেতু সেকেন্ড যে প্লেটটা থাকে বা পাতটা থাকে, তার বিভব কি শূন্য হয়, আর এই দিকে যেটা থাকে, এই দিকের কি একটা পজিটিভ বা নেগেটিভ বিভব থাকবে। দেখো এইখানে আমরা এই দিকেরটা কি, এখানে কি আমরা কি প্লাস আধান সংরক্ষণ করেছি, আমরা উল্টোটাও করতে পারি। এখানে ধরো নাও এটাতে মাইনাস আধান দিলাম, তাহলে এটাতে কী হবে, প্লাস আধান ইনডিউসড হবে, আর এখানে মাইনাস আধানটাকে মাটিতে চলে যাবে। ঠিক আছে, তাহলে এইটা একটু ভালো করে দেখবে। এরপরে যেটা ভালো করে দেখবে যে আদর্শ ধারক কাকে বলে, এইটা ভালো করে। আদর্শ ধারক বা আইডিয়াল ক্যাপাসিটার, আইডিয়াল ক্যাপাসিটার হচ্ছে যে ধারকে যতই পরিমাণে আধান দেওয়া হোক না কেন, সে আধানটা যদি ধরো পুরোপুরি ওর মধ্যে সংরক্ষিত থাকে, মানে ম্যাক্সিমাম। দেখো এখানে আরেকটা জিনিস, যে ধারকের একটা কি ঊর্ধ্বসীমা আছে। ঊর্ধ্বসীমা বলতে দেখো এখানে এ যে পরিবাহী, সেই এ পরিবাহীতে বা এ যে প্লেট, সেই প্লেটটাতে কি আমরা আধান দিচ্ছি, তাহলে এখানে আধান কি আমরা যে কোনো মানের দিতে পারবো, যে কোনো মানের দিতে পারবো না। কেন, কারণ এই যে আধান যদি ধরো আমরা প্রথমে 100 কুলম দিলাম, তারপরে 200 কুলম, 300 কুলম, এইভাবে কি যত খুশি আমি যে কোনো একটা যে ধারক বা যে কোনো একটা পাত, সে পাতের আধানকে কিন্তু বৃদ্ধি করা যায় না। তাহলে যে কোনো একটা ধারকের কি একটা ঊর্ধ্ব সীমা আছে, বা যে কোনো একটা পাত, সে পাতের বিভবেরও দেখো কি একটা ঊর্ধ্ব সীমা থাকবে। তাহলে বিভবের যদি একটা সীমা থাকে, তাহলে ধারকত্বের কী হবে, একটা সীমা থাকবে। ঠিক আছে, তাহলে সেই সীমার থেকে যখনই যদি তুমি ওই পাতটাতে আধান দাও, তাহলে তখন কী হবে, সেই আধানটা কিন্তু আর এখানে থাকবে না। ওটা কী হবে, দেখা যাচ্ছে এইটা, এই যে পাত, সে পাতটা ম্যাক্সিমাম তোমার ধরো নাও 1000 কুলম আধান ধারণ করতে পারে। তার বেশি যদি তুমি আধান দাও, তাহলে সেই আধানটা কী হবে, এই পাতে না থাকে, বায়ু যে মাধ্যম বা ওর চারিপাশে যে মাধ্যমটা আছে, সে মাধ্যমে কী হয়ে যাবে, ডিস্ট্রিবিউট হবে, মানে ছড়িয়ে পড়বে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি ধারকের ঊর্ধ্বসীমা। কিন্তু একটা আদর্শ যদি তুমি ধারকের কথা বলো, তাহলে আদর্শ ধারকের কী হবে, যে কোনো মানে তুমি আধান দিতে পারো, মানে আদর্শ মানে ম্যাক্সিমাম যতই তুমি আধান দাও না কেন, সেই আধানটা ওর মধ্যে কি করবে, স্টোর করে রাখবে। এবং এই দেখো এখানে এই যে পাতটা আমরা নিয়েছি, বি পাতটা এর পাশে আমরা রেখেছি, তাহলে বি পাতটা যদি না থাকে, তাহলে এই যতটা পরিমাণে আধান সংরক্ষণ করে রেখেছিল, বি পাতটা সরিয়ে নিলে এই আবার কি করবে, আধানগুলোকে ব্যাটারিতে দিয়ে দেবে। কিন্তু যদি তোমার এটা আদর্শ একটা ধারক হয়,
তাহলে এই প্লেটটাকে যদি তুমি সরিয়েও নাও তাও কী হবে, এর আধানের পরিমাণ কিন্তু আগে যা ছিল তাই থাকবে। ঠিক আছে, তাহলে একটা আদর্শ ধারক হচ্ছে যে অন্য যে প্লেট, সে অন্য প্লেটকে যদি তোমার সরিয়েও নেওয়া হয় তাহলে এর আধান যা ছিল আগে এখন কি তাই ঠিক সেই পরিমাণে থাকবে। ঠিক আছে, তাহলে আধান এখানে প্রচুর পরিমাণে জমা থাকবে। ওর জন্য যে কোনো একটা আদর্শ ধারক, সে আদর্শ ধারককে যদি তুমি হাত দিয়ে টাচ করো তাহলে অনেক সময় কি শক লাগে। কেন? কারণ যেহেতু সে আধান পরিবেশে ছাড়ছে না, ওর ভিতরে স্টোর থাকছে, এবার যখনই তুমি ওই ধারকটাকে হাত দেবে বা টাচ করবে তখন কী হবে, তোমার বডিতে চার্জ চলে আসবে, আর চার্জ যখনই চলে আসবে তখন তুমি কি একটা শক পাবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি আদর্শ ধারক। তাহলে আদর্শ ধারকটা ভালো করে দেখবে। আর আরেকটা মনে রাখবে, যে কোনো একটা পরিবাহী, সে পরিবাহী মানে কি, সেটা একটা ধারক। দেখো এখানে এই যে এটা যদি ধরো একটা পরিবাহী হয়, একে যদি আমরা আধান দিই তাহলে এটা কি একটা ধারকে পরিণত হবে। কেন? কারণ এটাকে যখনই তুমি চার্জ দিলে, তাহলে ধারক হতে গেলে কি এর সঙ্গে আর একটা সমান্তরালে কোনো একটা বস্তুকে থাকতে হবে। দেখো এটা যদি তোমার এরকম থাকে, তাহলে এটাতে যখন আমরা চার্জ দিলাম তাহলে এর সমান্তরাল পরিবাহী কোনটা হবে, দেখো এই যে বোর্ড, সে বোর্ডটা দেখো এর সঙ্গে কি সমান্তরালে আছে। আর তখন এই যে এটাতে যদি আমি প্লাস চার্জ দিই তাহলে বোর্ডে কী হবে, নেগেটিভ চার্জ ইনডিউসড হবে, তাহলে এরা দুটো মিলে কী হবে, একটা ধারক তৈরি হবে। বা ধরো এটাতে এটা এখানে আছে, আমি এরকম একটা হাতটা রাখলাম, বা এখানে তুমি ধরে নাও আমার যে ঘরের দেওয়াল, সে ঘরের দেওয়াল কিন্তু থাকবে। তাহলে যে কোনো একটা পরিবাহী, সেই পরিবাহী মানে কি, সেটা একটা ধারক হবে। তাহলে এর সঙ্গে সমান্তরালে কি থাকবে, দেওয়াল থাকতে পারে, অন্য যে কোনো একটা বস্তু থাকতে পারে, বা মাটি থাকতে পারে, হয়তো বা দূরে দূরে যে কোনো কোথাও না কোথাও কি একটা বস্তু আছে, তাহলে সেখানে সে কী করবে, একটা চার্জ ইনডিউসড করবে। তাহলে এই দুটো সংস্থা মিলে কী হবে, তখন একটা ধারক বা ক্যাপাসিটর তৈরি হবে। ঠিক আছে, এবার আরেকটা মনে রাখবে যে ধারক, সে ধারককে কিভাবে বর্তনীতে চিহ্নিত করা হয়, অর্থাৎ ধারকের বর্তনী চিত্র। ধারকের বর্তনী চিত্র হচ্ছে এরকম দুটো সমান্তরাল পাত, সে পাত এইভাবে রাখা হয়। তাহলে এটা হচ্ছে কি ধারকের কি বর্তনী চিত্র। যেমন আমরা রোদ, সে রোদের বর্তনী চিত্র কি এরকমভাবে দেওয়া হয়। ব্যাটারি, সে ব্যাটারির বর্তনী চিত্র কিভাবে দেওয়া হয়, একটা বড় আর একটা ছোট করা হয়। তাহলে এটা হচ্ছে, দেখো এটা একটা ব্যাটারি, এটা একটা রেজিস্ট্যান্স, আর কোনো একটা বর্তনী, সে বর্তনীতে যদি কোনো ধারক থাকে তাহলে সেটাকে কিভাবে চিহ্নিত করা হয়, এইভাবে চিহ্নিত করা হয়। ঠিক আছে, তাহলে এই ধারকের বর্তনী চিত্রটা ভালো করে দেখবে। এরপরে যেটা ভালো করে দেখবে, ধারকের চার্জিং এবং ডিসচার্জিং। ঠিক আছে, এটা খুবই সোজা একটা ধারকের চার্জিং কাকে বলে। তাহলে ফার্স্টে আমরা দেখব চার্জিং অফ এ ক্যাপাসিটর। তাহলে ধারকের চার্জিং বলতে বোঝায় যে কোনো একটা ধারক, সে ধারককে যদি ব্যাটারির সঙ্গে যুক্ত করা হয়। দেখো যে কোনো একটা ধারক, সে ব্যাটারির সঙ্গে যদি সেই ধারকটাকে যুক্ত করা হয় তাহলে তখন কী হবে, সে ব্যাটারি থেকে আধান ওই ধারকে যাবে। ঠিক আছে, তাহলে যদি কোনো একটা ধারককে ব্যাটারির সঙ্গে যুক্ত করা হয় তাহলে ধারকের মধ্যে কী হবে, আধান সঞ্চিত হবে। তাহলে এটাকেই বলা হচ্ছে কি ধারকের চার্জিং। ঠিক আছে, এইবার তুমি ধরো এ একটা প্লেট আর এ একটা প্লেট, তাহলে এটা তুমি ধরে নাও এ, এটা বি, তাহলে এটাকে কি করেছো, তুমি একটা ব্যাটারির সঙ্গে যুক্ত করেছো। ঠিক আছে, তাহলে ব্যাটারির সঙ্গে যুক্ত করলে তুমি ধরে নাও এটাতে কি প্লাস আধান চলে গেল, আর এটাতে সঙ্গে সঙ্গে কি নেগেটিভ আধান চলে যাবে, দিয়ে এটাকে তুমি কি গ্রাউন্ড করে দাও। তাহলে এটাতে কি প্লাস আধান যাচ্ছে, অর্থাৎ এখানে আধান কি সংরক্ষিত হচ্ছে এই জায়গাটায়, আর এইটাই কি হবে নেগেটিভ। তাহলে এই যে ঘটনা, এটাকে বলা হচ্ছে কি ধারকের চার্জিং। এইবার ডিসচার্জিং কোনটা, তুমি এই ব্যাটারিটাকে যদি তুমি খুলে নাও, অর্থাৎ ব্যাটারিটাকে আউট করে দিয়ে এই যে দুটো প্লেট, এই দুটো প্লেটকে তুমি একটা তার দিয়ে যুক্ত করে দাও, তাহলে কী হবে, এই প্লাস আধানগুলো বা মাইনাস আধানগুলো একে অপরকে কী করে দেবে, একটার থেকে অন্যটায় চলে গিয়ে তারা কি পরস্পর রিডিউস হয়ে যাবে, অর্থাৎ প্রশমিত হয়ে যাবে। অর্থাৎ এখানে যে একটা পজিটিভ চার্জ ছিল, একটা নেগেটিভ চার্জ ছিল, সেটা থাকবে না, তার এটা কী হয়ে যাবে, এর যে আধান, সেই আধান আস্তে আস্তে কী হারাতে থাকবে। তাহলে সেটাকে বলা হচ্ছে কি ধারকের ডিসচার্জিং। তাহলে চার্জিং হচ্ছে কোনো একটা ধারক, সে ধারককে ব্যাটারির সঙ্গে যুক্ত করা, আর ডিসচার্জিং মানে কোনো একটা ধারককে ব্যাটারির সঙ্গে ডিসকানেক্ট করা। ঠিক আছে, তাহলে কানেক্ট করলে চার্জিং হবে, আর ডিসকানেক্ট করলে কি ডিসচার্জিং হবে। এটা ভালো করে মনে রাখবে। এটা সংজ্ঞা আসে যে ধারকের চার্জিং বলতে কী বোঝো এবং ডিসচার্জিং বলতে কী বোঝো, এবং এখান থেকে আরেকটা আসে
এই চার্জিং এবং ডিসচার্জিং যখন হয় তখন এক ধরনের কারেন্ট তৈরি হয়। সেই কারেন্টের এটা লেখচিত্রটা তোমরা ভালো করে মনে রাখবে। লেখচিত্রটা তোমার এরকম হয়, ঠিক আছে। এই লেখচিত্রটা একটু ভালো করে দেখবে। লেখচিত্রটা যেটা হচ্ছে এইদিকে তোমার নেওয়া হচ্ছে টি মানে টাইম, আর এইদিকে যেটা কারেন্ট সেই কারেন্ট নেওয়া হচ্ছে। তাহলে এটাকে বলা হচ্ছে চার্জিং কারেন্ট, এটা হচ্ছে চার্জিং, আর এটা হচ্ছে কি ডিসচার্জিং। তাহলে চার্জিং কারেন্ট আর এটা হচ্ছে কি ডিসচার্জিং কারেন্ট। এই দুটো লেখচিত্রটা জাস্ট মনে রাখলে হবে যে চার্জিং এবং ডিসচার্জিং এর ক্ষেত্রে লেখচিত্র কীরকম হবে, সেই লেখচিত্রটা অঙ্কন করো। তাহলে এই একটা লেখচিত্র চার্জিং কারেন্ট, আর এই একটা লেখচিত্র এটা কি ডিসচার্জিং কারেন্ট, ঠিক আছে। তাহলে এইটা ভালো করে তোমরা দেখবে, ধারকের চার্জিং কাকে বলে, ডিসচার্জিং কাকে বলে, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্ত থাক। তাহলে আজকে যেটা হলো কি যে দুটো আলাদা বিভবযুক্ত পরিবাহী, সেই পরিবাহীর ক্ষেত্রে আধান বণ্টন, আর ধারক কি এবং ধারক কিভাবে তৈরি করা হয়, ধারকের বিভব, ধারকের চার্জ, তারপরে চার্জিং কাকে বলে, ডিসচার্জিং কাকে বলে, এটা তোমরা ভালো করে বইটা দেখবে। যদি কোনো অসুবিধা হয় তখন আমাকে জানাবে, ঠিক আছে। তাহলে